লিয়া ছোট্ট করে বলে। ইটস ওকে। আসি। আসি বলে লিয়া যাওয়ার জন্য পা বাড়ায়। কয়েক পা এগিয়ে যেতেই শান্ত গলার মোহনীয় ডাকটা শ্রবণেন্দ্রিয়ে বাড়ি খেতেই লিয়ার পা থেমে যায়। লিয়ার মনটা শিহরিত হয়ে ওঠে। জারিফ দুহাত স্টিয়ারিং এর উপর রেখে জানলা দিয়ে লিয়ার যাওয়ার দিকে তাকিয়ে বলে ওঠে। লিয়া। নিজের নামটা আজ নতুন জারিফের মুখে শুনছে এমন নয়, তবে এ যাবৎকালের ডাক আর আজকের ডাকের মাঝে যেন আকাশ পাতাল ফারাক ছিল লিয়ার কাছে। ছোট্ট করে এই ডাকটা আজ অদ্ভুত শোনালো লিয়ার কাছে। নিয়রণে সারা জাগাতে লিয়ার বুকের ভেতর ধক করে উঠল। লিয়া একটু সময় নিয়ে ঘাড় ঘুরিয়ে জারিফের দিকে চাইল। জারিফের সাথে চোখাচোখি হলো। লিয়ার দৃষ্টি নুইয়ে নেয়। জারিফ স্মিত হেসে বলে, সরি, তোমাকে ওভাবে ইচ্ছের বিরুদ্ধে নিয়ে আসাতে। প্লিজ রাগ করো না। আমাদের ফ্যামিলি কনজারভেটিভ। ওভাবে গার্ডিয়ান ছাড়া একলা অত লোকজনদের মাঝে থাকা, এটা আমি নিজেও লাইক করি না। আমার আচরণে কষ্ট পেলে এগেইন সরি। আর তোমার সামনে এক্সাম, পড়াশোনা কনসেন্ট্রেট করো। মাথা থেকে সব রাগের ভূত জেদ ঝেড়ে ফেলো, কেমন? একটু থেমে আন্টি আঙ্কেলকে আমার সালাম দিও। বাই, টেক কেয়ার। লিয়া মাথাটা তুলে জারিফের দিকে শান্ত চাহনিতে চাইল। কোমল স্বরে বলল, ব্যাপার না, ঠিক আছে। থ্যাঙ্কস। বাই। লিয়া উপরে উঠে এক হাতে কলিং বেল চেপে মিনিট খানিক দাঁড়িয়ে থাকতে রাজিয়া সুলতানা দরজা খুলেন। দরজা খুলে লিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন। দরজার সামনে দাঁড়িয়েই অবাক গলায় শুধালেন, কি ব্যাপার লিয়া? এই সময় তুই এখন কি করে আসলি? তোর না কালকে আমাদের সাথে আসার কথা? তবে এখন? আর রাতে কার সাথে এসেছিস? আশ্চর্য হচ্ছে লিয়া, তোর সাহস দেখে। একা একাই চলে এসেছিস নিশ্চয়ই, তাও এই রাতের বেলা। রাজিয়া সুলতানা শেষের কথাগুলো বেশ শক্ত গলায় বলল। সাধনা চোখ মুখও শক্ত হয়ে আসে। এক নাগাড়ে কথাগুলো বলেই থামেন তিনি। লিয়ার থেকে উত্তরের আশায় থাকে। লিয়া ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এক হাতে কপালে রেখে বলে, আম্মু থামবে এবার একটু? আরে আমাকে আগে বলতে তো দিবা। তা না। উফ। রাজিয়া সুলতানা ফের শক্ত কণ্ঠে ঠোঁট আওড়ায়। কি বলবি শুনি? যখন যেমন চাই তাই তো করে বেড়াচ্ছিস। দিন দিন তোর এই অধঃপতন দেখে আমি অবাক না হয়ে পারছি না। লিয়া চোখ বন্ধ করে মৃদু শ্বাস টেনে নিয়ে ঠোঁট আউড়িয়ে বলে, আমি একা আসিনি, তোমার জামাই দিয়ে গিয়েছে আমায়। বিশ্বাস না হলে ফোন দিয়ে শুনে নিও। রাজিয়া সুলতানা কপাল কুঁচকে ঠোঁট আউড়িয়ে বলেন, জামাই? কোন জামাই? কার কথা বলছিস? বুঝতে পারছি না। লিয়া এবার বিরক্ত হলো। ঠোঁট চেপে বলল, আম্মু তোমার কয়টা মেয়ে আছে বলো তো? আমি ছাড়া তোমার আরো এক বা একাধিক মেয়ে আছে নাকি? রাজিয়া সুলতানা এবার বিষয়টা খানিকটা বুঝতে পারলেন। বললেন, জারিফ? জারিফের সাথে তোর দেখা হলো কিভাবে? ওনার ফ্রেন্ড রূপম ভাইয়া। ও, বুঝলাম। তা আজকেই আসলি যে? শরীর খারাপ করছে কি, নাকি কোনো সমস্যা হয়েছে? শেষের কথাটা উদ্বিগ্ন হয়েই বললেন। লিয়া এবার একটু থতমত খেয়ে বসে। মাকে কি বলবে বুঝতে পারছে না। লিয়া মায়ের প্রশ্ন সূক্ষ্মভাবে এড়িয়ে যেতে বলে, কোনো সমস্যা বা শরীর খারাপ কোনোটাই না। এমনি ভালো লাগছিল না। ও, আম্মু এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে নাকি? তোমার মতলবটা কি? আমায় বলো তো দেখি। ভেতরে যেতে দিবে না নাকি? মেয়ের কথা শুনে রাজিয়া সুলতানা মৃদু হাসেন। দরজার সামনে থেকে সরে দাঁড়ান। লিয়া ভেতরে যেতে যেতে বলল, ভীষণ টায়ার্ড লাগছে। লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুম প্রয়োজন। রাজিয়া সুলতানা দরজা বন্ধ করে দেন। মনে মনে আওড়ায়, জারিফ পৌঁছে দিয়েছে লিয়াকে, তবে কি ওদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে? দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যাতে ওদের সম্পর্কটা স্বাভাবিক হয় আর 5 জনের মতো স্বাভাবিক লাইফ লিড করতে পারে। জারিফ বাসায় গিয়ে বেল চাপতেই যারা এসে দরজা খুলে দেয়। ভেতরে যাওয়ার সময় ড্রয়িং রুমে দুজনকে দেখে কপালে খানিকটা ভাঁজের সৃষ্টি হয়। জারিফ কার্টেসির খাতিরে দাঁড়িয়ে যায়, সালাম দিয়ে বলে, ফুপি, কেমন আছো? কখন এসছো? কল্পনা বেগম আর ওনার একমাত্র মেয়ে কথা সোফায় পাশাপাশি বসে আছে। অপর পাশে জাহানারা বেগম নীল সিঙ্গেল সোফায় বসে আছে। কল্পনা বেগম মৃদু হাসেন। আমি ভালো আছি বাবা। তা ফুপি সেই বিকেলে আসছে, তোর তো দেখাই নেই। কথা এসে থেকে তোর কথা বারবার ভাবিকে জিজ্ঞেস করছে, বন্ধুর বিয়েতে গিয়েছিলে নাকি? জারিফ ছোট্ট করে বলে, হুম। কথা পায়ের উপর পা তুলে হাঁটুতে দুহাত রেখে বসেছিল। জারিফকে উদ্দেশ্য করে কোমল স্বরে,
ঠোঁট মেলে বলে। জারিফ এক শব্দে বলে। ওয়েল, কল্পনা বেগম ভরাট গলায় বলতে শুরু করেন। জানিস জারিফ, কথা তো আনন্দমোহন কলেজে অনার্সে ভর্তি হয়েছে, ইংলিশে চান্স পেয়েছে। কথা মেসে থাকতে চেয়েছিল। আমি ভাইকে ফোন করে বললাম, ভাই কথার জন্য একটা ভালো মেস দেখে দাও তো, পরিবেশটা যেন ভালো হয়। ওমা, আমি বলার সাথে সাথে ভাই কি বলে উঠল, কথার মেসে উঠবে কেন, আমাদের এখানে থাকবে। জানিসই তো ভাইয়ের কথা আমি কখনো ফেলতে পারি না, তাই অনিচ্ছা সত্ত্বেও ভাইয়ের কথা মতো কথাকে এখানে থাকতে রাজি করলাম। কথা তো রাজিই হচ্ছিল না। অনেক করে বলার পর মেয়ে আমার রাজি হলো। মেয়ের এক কথা, লোকে কি বলবে মামুর বাড়িতে থাকলে। আমিও অনেক ভেবে চিন্তে দেখলাম, একা একটা মেয়ে ছেলে মেসে না থাকাই ভালো। হয়তো তাই তো জোর করে বলে কয়ে কথাকে এখানে নিয়ে এসেছি। আর ভাবলাম নীলও একই কলেজে পড়ে, আপাতত প্রথম প্রথম নীল নিয়ে গিয়ে সবকিছু দেখে শুনে দেবে। নীল আর চোখে কথার দিকে চাইল, দাঁত কিরমির করে মনে মনে আওড়ালো। উফ, বড় আব্বুকে ফোন করে বলতে গিয়েছে। বড় আব্বু তো সৌজন্যতার খাতিরে এখানে থাকার কথা বলবেই, তাই বলে ঢ্যাং ঢ্যাং করে থাকতে চলে আসবে। আর আমার তো খেয়ে দেয়ে কাজ নেই, এই ন্যাকরানিকে নিয়ে কলেজে যাব। উফ, আর কেউ না জানলেও আমি ভালো করেই জানি ব্রো, এর বিয়ের কথা শুনে ন্যাকরানি রাগ করে বিয়ে খেতে আসেনি, এখন যে কোনো মতলবে এসেছে আমি শিওর। জারিফ কল্পনা বেগমকে উদ্দেশ্য করে নম্র স্বরে বলে। ভালো করেছ ফুপি। আমি খুব ক্লান্ত, পরে কথা বলবো, কেমন? যাওয়ার সময় জারিফ জাহানারা বেগমকে ডেকে বলেন। মা, চারুকে দিয়ে এক মগ কফি দিও তো। জাহানারা বেগম ঠিক আছে বলে বসা থেকে উঠে দাঁড়ায়। এমন সময় কথা চঞ্চল গলায় বলে ওঠে। বড় মামি, তুমি বসে থাকো, রেস্ট করো, আমি কফি বানিয়ে দিয়ে আসছি। জাহানারা বেগম সরু চোখে কথার মুখপানে যায়, কিছুটা বিস্ময়কর কণ্ঠে বলে। তুমি? কথা উঠে দাঁড়ায়, মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। এরই মধ্যে নীল ফোন স্ক্রল করতে করতে ফোরন কেটে বলে। তুমি কফি বানাবে? চিনি আর লবণের মধ্যে কোনটা চিনি আর কোনটা লবণ চিনতে পারবে তো? নীলের কথা শুনে কথার ভীষণ রাগ হয়। এই ছেলে ইতুরে স্বভাবের, তা জানা আছে কথার। কথা এক আঙ্গুল নাকের সাথে ঘষে নেয়, স্পষ্ট রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে। নীল, তোমার এরকম মনে হলো? সুগার অ্যান্ড সল্টের ডিফারেন্স আমি করতে পারবো না। নীল সোজা হয়ে বসে নির্বিকার ভঙ্গিতে বলে। আমার তো মনে হয় তুমি শ্যাডো, ফাউন্ডেশন, আইলাইনার, এক কথায় সাজগোজের যা কিছু আছে সেসব ছাড়া অন্য কিছু তেমন চেনোই না। বলতে গেলে সাজগোজ ছাড়া এর বাইরে জগতের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। কথা কাঁদো কাঁদো ফেস করে ঠোঁট উল্টে বলে। বড় মামি, নীলকে চুপ করতে বলো না, ও কিন্তু বেশি বেশি করছে। জাহানারা বেগম ধমকে সুরে বলেন। আহ নীল, হচ্ছে কি, থামবি? আর কথা মামনি, তোমাকে এই গরমের মধ্যে কিচেনে যেতে হবে না, আমি কফি বানাচ্ছি। তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি পড়াশোনার জন্য আসছো, মন দিয়ে পড়াশোনা করো। কথাটা বলেই জাহানারা বেগম কিচেনে চলে যান। কথা কটমট চোখে নীলের দিকে তাকায়। নীল সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে। এখনও এক গ্লাস পানি ভরে খেতে যাতে দেখোনি, সে কিনা আগ বাড়িতে বলছে কফি বানাবো। ভাবা যায়? উফ, ফুফি তো এক মেয়ে বলে বেশি আদর দিয়ে একটা ন্যাকার গোডাউন বানিয়ে নিজের মেয়েকে। আজকে শুক্রবার, খাল বাদে পরশু রবিবার থেকে লিয়ার পরীক্ষা শুরু। পশ্চিম আকাশ লালাবো বর্ণ ধারণ করেছে। দূরে আকাশের বুকে এক ঝাঁক পাখি ডানা মেলে চলছে, হয়তো তাদের নিরে ফিরতে ব্যস্ত।
ব্যালকনিতে দাঁড়িয়ে ধোয়া ওঠা কফির মগে চুমুক দেয় লিয়া। লিয়া আশায় আছে আজ না হোক কাল একবার অন্তত জারিফ ফোন করবে, অল দ্য বেস্ট জানাবে, পরীক্ষা নিয়ে কিছু সুন্দর সুন্দর উপদেশ বানিয়ে আওড়াবে। ইস, লিয়ার এই ভাবনাটা এখনো পূরণ হচ্ছে না, যার জন্য লিয়ার মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছে। আত্মীয় স্বজনেরা প্রায় সবাই ফোন করে এটা সেটা উপদেশ দিচ্ছে, অথচ যার একটা কলের জন্য চাতক পাখির মতো লিয়া অপেক্ষা করছে, তার কল আসার নামগন্ধও নেই। কাল অবধি সময় আছে, এর মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তির কল আসবে কি? এই এক সপ্তাহ জারিফকে আরো বেশি করে খুব করে মনে পড়ছে লিয়ার। লিয়া ভাবে, ওনার কি আমার কথা মনে পড়ে না? হয়তো বা না। কারণ মনে পড়লে একবার না একবার তো অন্তত একটা কল দিতে পারতো। লিয়ার এসব ভাবনার মাঝে রুমে থাকা ফোনটা শব্দ করে বেজে ওঠে। লিয়া কফির মগটা হাতে রুমে গিয়ে ফোনটা রিসিভ করে ফোনের ওপাশ থেকে লিয়া যা শুনে তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। লিয়ার হাত থেকে কফির মগটা ফ্লোরে পড়ে যায়। ভারী মগটা কয়েক টুকরো করে ছিটকে পড়ে। লিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। হসপিটালের করিডোরের সামনে রাখা চেয়ারে বসে আছে লিয়া। পাশে রাজিয়া সুলতানা সহ পরিবারের বাকি সদস্যরা। হাঁটুতে দুহাত ভর দিয়ে মাথাটা চেপে ধরে আছে লিয়া। ক্রন্ধনরত চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। অতিরিক্ত কান্নার ফলে হেডেক হচ্ছে। নামি প্রাইভেট হসপিটালে 6 তলায় অবস্থান করছে ওরা। নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এনামুল খানকে। উচ্চ রক্তচাপের জন্য হঠাৎ করে স্ট্রোক করেছেন এনামুল খান। ডিউটিরত অবস্থায় অতিরিক্ত রক্তচাপের কারণে হুট করে মাথা ঘুরে পড়ে যান। জ্ঞান না ফেরায় ইমিডিয়েটলি অফিস থেকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করায়। ড্রাইভার আঙ্কেলের ফোন কলেই এনামুল খানের অসুস্থতার কথা শুনতেই লিয়া থমকে যায়। বাবা শব্দে মাত্র 2টি অক্ষর, তবে এর বিশালতা ব্যাপক। বাবা মানে এক আকাশ পরিমাণ আনন্দ। বাবা হলেন তপ্ত রোদের মাঝে শীতল ছায়া। প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসা সর্বশ্রেষ্ঠ। সব বাবাই তার সন্তানের জীবনে বটবৃক্ষের ছায়ার মতো। ধরণীতে সৃষ্টিকর্তার অনন্য এক সৃষ্টি বাবা। বাবার ভালোবাসা স্বার্থহীন। সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের মুখে হাসি ফোটায় বাবা। বাবা ডাকটাই যেন কত শ্রুতি মধুর। উফ, সেই বাবার খারাপ নিউজ শুনলে সন্তানের ঠিক থাকা অসম্ভব। ফোনে যখন লিয়া শুনল তার বাবাকে চেক আপ করে ডক্টর ফার্স্ট লাইফ সাপোর্টে রাখতে বলেছেন, এটা শোনার সাথে সাথে লিয়ার মাথা চক্কর দিয়ে উঠল। লিয়া চারিদিকে অন্ধকার দেখতে থাকে। মাকে কি করে বাবার অসুস্থতার কথা বলবে, নিজেই যখন স্বাভাবিক থাকতে পারছে না। লিয়া কান্নায় ভেঙে পড়ে। হাউমাউ করে কাঁদতে কাঁদতেই মাকে বাবার অসুস্থতার কথা বলে। হসপিটালে আসতেই তাসনিমের সাথে ফার্স্ট দেখা হয়। ডিউটিতে থাকা ডক্টরের সাথে কথা বলছিল সে। লিয়ার আসার আগে তাসনিম হসপিটালে আসে। ড্রাইভার আঙ্কেল এক এক করে সবাইকে নিউজটা দেয়। তাসনিম মেডিকেলেই ছিল, ওখান থেকেই সবার প্রথমে আসে সে। লিয়ার আসার কিছু সময় পর দাদিমণি সহ বাড়ির সকলেই আসে। ডক্টর বলেছেন, পেশেন্ট খুব সিরিয়াস, আমরা সাধ্যমতো ট্রিটমেন্ট করছি আর আপনারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। রাত 10টা বাজতে চলল। এই তো কিছুক্ষণ আগেই লিয়ার বড় মা বড় বাবা ওনারা চলে গেছেন। হসপিটালে এত লোকজনের ভিড় না থাকাই ভালো। লিয়ার ছোট চাচ্চু জান্নাত বেগম আছেন। লিয়া তাসনিমের কোমর জড়িয়ে পেটে মুখ গুজে আছে। তাসনিম তখন থেকে লিয়াকে বাসায় যাওয়ার কথা বলছে, অথচ লিয়া রাজি হচ্ছে না। তাসনিম হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে লিয়ার মাথায় স্নেহের হাত বুলিয়ে আদুরি গলায় বলে, লিয়া, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখ, তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে মেজো চাচিমার তো আরো খারাপ লাগবে। তাই বলছি, এভাবে ভেঙে না পড়ে শক্ত হ, আর চাচিমাকে সান্ত্বনা দে, আল্লাহর কাছে প্রে কর। তাসনিম একটু থেমে ফের মৃদু আওয়াজে বলে, চাচিমা, লিয়ার তো পরশু থেকে এক্সাম, এভাবে কান্নাকাটি করে নির্ঘুম থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। তুমি একটু ওকে বুঝিয়ে বলো না প্লিজ। রাজিয়া সুলতানা হাতের উল্টো পাশ দিয়ে গাল বেয়ে পড়া পানিটুকু মুছে নেন। মূর্তির ন্যায় বসে ভারী গলায় ঠোঁট আওড়ায়, লিয়া, তাসনিম ঠিকই বলেছে। আমার মনে হয় এত লোকজনের ভিড়ে না থাকাই ভালো। তাই তুই বাসায় যা, আম্মাও তো অসুস্থ মানুষ। তুই তাসনিমের সাথে তোর দাদিমণি আর রাহবারকে নিয়ে বাসায় যা। আমি আর তোর ছোট চাচ্চু আছি তো। আর ফোন করে সবসময় খোঁজ খবর নেওয়া যাবে। অবশেষে মায়ের কথা মতো লিয়া তাসনিমের সাথে দাদিমণি আর রাহবারকে নিয়ে বাসায় ফেরে। ছেলের অসুস্থতার কথা শুনে শোকে পাথর হয়ে গেছেন জান্নাত বেগম। বৃদ্ধা মহিলা কিচ্ছুতেই হসপিটাল থেকে আসতে চাইছিলেন না। ছোট ছেলে আর তাসনিম অনেক করে বলে কয়েকবার শেষমেশ রাজি করায়। বাসায় এসে তাসনিম ফ্রিজ খুলে
কিছু খাবার দেখতে পায়, সেগুলোই গরম করে। এত রাতে রান্না করতে ইচ্ছে করলো না। আর রান্না করেও লাভ বা কি? কেউ যে আর খাবার খাওয়ার পরিস্থিতিতে নেই। গলা দিয়ে মনে হয় না খাবার নামবে। উফ,